ভিনদেশীদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত। অনুপ্রবেশকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তা অনেক আগে থেকেই জানিয়ে আসছিল কেন্দ্র। পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর থেকেই সীমান্ত সুরক্ষায় নজর দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের জন্য বাংলায় হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের ধরে ধরে সেই হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। পরিস্থিতি বেগতিক দেখে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা এখন ওই বাংলাদেশে ফিরে যাবার জন্য রোজই প্রায় সীমান্তে ভিড় জমাচ্ছে। এই আবহে এবার দিল্লিতে শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশ দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠক। বিএসএফ এবং বিজিবি প্রধানদের বৈঠকে পুশব্যাক নীতি সর্বোচ্চ গুরুত্ব পেতে চলেছে। পাকিস্তান সীমান্তের মতোই এবার বাংলাদেশ সীমান্তেও কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারত। এবার কি তবে ধরে ধরে ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ওপারে পাঠিয়ে দেওয়া হবে? কেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তারা সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ প্রতিহত করবেন? অনুপ্রবেশ কোথায়? নিজেদের দেশের লোকেদের নিজেদের দেশে ফিরিয়ে নিতে ওই বাংলাদেশের অসুবিধাটা কোথায়? ভারত তো পরিষ্কার বলছে যা হবে আইন অনুযায়ী হবে। অবৈধ বিদেশি নাগরিকদের ফেরত পাঠানো নিয়ে কি বলছে ভারতীয় আইন? সীমান্ত নিয়ে ভারতের কড়া অবস্থানের জেরে কি বিপাকে এখন বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো? প্রতিহিংসা পরায়ণ হয়ে ওই বাংলাদেশে অবস্থিত হিন্দুদের উপর হামলা চালাচ্ছে কট্টরপন্থীরা। বাংলাদেশে তারেক সরকারের ওপরেও কি আস্থা রাখতে পারছেন না সে দেশের সংখ্যালঘুরা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। নয়াদিল্লিতে সোমবার থেকেই শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবির মধ্যে 4 দিনের উচ্চ পর্যায়ের বৈঠক। 11 জুন পর্যন্ত চলা এই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসতে চলেছে পুশব্যাক নীতি। সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে এবার আরও কড়া অবস্থান নিতে চলেছে ভারত। দেখুন, অনুপ্রবেশ ইস্যুতে অনেক আগে থেকেই কিন্তু সরব ছিল বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে 15ই আগস্টের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমনকি পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে এসেও প্রধানমন্ত্রী বারবার অনুপ্রবেশের কারণে ভারতের ডেমোগ্রাফি পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। কথা শোনা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলাতেও। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রথম যে সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তা ছিল এই সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়ে বিএসএফকে জমি প্রদানের বিষয়টি। সেদিনই বোঝা গিয়েছিল কেন্দ্র এবার অনুপ্রবেশ রোধে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে। আর দেখুন, নেবেই না বা কেন? একই দীর্ঘ সময় ধরে ওপার বাংলার সংখ্যালঘুরা মানে হিন্দুরা প্রাণে বাঁচতে আমাদের এই পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে। মানবিকতার কারণে তাদের আমাদের আশ্রয় দিতেও হয়েছে। কিন্তু ওপারের মানে বাংলাদেশের সংখ্যাগুরু মানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা কেন এদেশে এসে অবৈধভাবে বসবাস করবে? কারণ বাংলাদেশ হোক কিংবা পাকিস্তান, দুটি দেশই তো মুসলিমদের জন্যই তৈরি হয়েছিল। সে দেশটি তাদের দেশের সরকারের উচিত তাদের দেশের নাগরিকদের জন্য কাজের সংস্থান তৈরি করা, তাদের রুটি কাপড়া মকানের ব্যবস্থা করা। কিন্তু সেটা তারা করতে পারছে না বলে সে দেশের মানুষেরা আমাদের দেশে এসে অবৈধভাবে বসবাস করবে, আমাদের দেশের নাগরিকদের খাবারে ভাগ বসাবে, আমাদের দেশের নাগরিকদের কাজ কেড়ে নেবে। এটা তো হতে পারে না। ফলে খুব স্বাভাবিক কারণেই এই অনুপ্রবেশ বন্ধ হওয়াটা প্রয়োজন। আর এই অনুপ্রবেশের আড়ালে জঙ্গিদের প্রবেশের বিষয়টি তো আছেই। নিরাপত্তার দিক থেকেও এই অনুপ্রবেশকারীরা আমাদের দেশের জন্য কতটা ভয়ঙ্কর তার একাধিক উদাহরণ আমাদের সামনে রয়েছে। কিন্তু আগের সরকার এমন একটি জ্বলন্ত বিষয়ের দিকে কখনোই নজর দেয়নি, বরং ওপার থেকে আসা অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা দেওয়ার জন্য তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। কিন্তু এবার পালা বদলের সঙ্গে সঙ্গে পরিস্থিতিটা কিন্তু বদলাতে শুরু করেছে। আপনাদের আগের একটি এপিসোডে বিস্তারিত জানিয়েছিলাম যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হোল্ডিং সেন্টার বা ডিটেনশন ক্যাম্প তৈরির কথা ঘোষণা করেছে।
আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় একাধিক হোল্ডিং সেন্টার তৈরি হয়ে গেছে এবং তাতে ইতিমধ্যেই 300-রও বেশি অবৈধ বিদেশি নাগরিককে রাখাও হয়েছে। কতজন অনুপ্রবেশকারীদের ইতিমধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং কতজন এখনও রয়েছে তার একটা হিসেব খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই দিয়েছেন। 7ই জুন মানে রবিবারই নিউ টাউনে বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছেন ইতিমধ্যেই 4800 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও হোল্ডিং সেন্টারগুলোতে 836 জন রয়েছে, তাদেরকেও খাইয়ে দাইয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রে তিনি যে জিরো টলারেন্স পদ্ধতি অ্যাপ্লাই করছেন তা তার বক্তব্য থেকেই কিন্তু পরিষ্কার। আর আপনারা জানেন যে সরকারের এই মনোভাব বুঝতে পেরেই কিন্তু ইতিমধ্যেই ভারত ছাড়া শুরু করেছে আমাদের এই রাজ্যের অবৈধভাবে বসবাসকারীরা। প্রায় প্রতিদিনই সীমান্তগুলোতে দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীদের ভিড়। হোল্ডিং সেন্টারে না গিয়ে কেউ কেউ স্বেচ্ছায় আবার নিজেদের দেশে ফিরে যেতে চাইছেন। উত্তর 24 পরগনা জেলার হাকিমপুর চেকপোস্টে জড়ো হচ্ছেন ভারতে অবৈধভাবে বসবাসকারী বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক। তবে তারা কিন্তু সরাসরি বাংলাদেশে যেতে পারছেন না। বিএসএফ তাদের বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য পরিচয়পত্র সংগ্রহ করছে, এরপর তাদের পাঠানো হচ্ছে হোল্ডিং সেন্টারে। এই তথ্য যাচাইয়ের জন্য প্রতিদিন প্রায় 200 থেকে 300 জন ওই হাকিমপুর সীমান্তে আসছে। যারা এই তথ্য যাচাই বাছাইয়ের জন্য আসছে তাদের অধিকাংশই বাংলাদেশের 6টি জেলার বাসিন্দা এবং তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে নিজেরাই জানাচ্ছেন। এখানে একটা চাঞ্চল্যকর তথ্য দিই আপনাদের। কলকাতা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে এই কেষ্টপুরের শতরূপা বস্তিতে একটি দোতলা সমান বাড়ি রয়েছে, যেখানে রয়েছে 123টি ঘর। আর এই ঘরগুলোতেই থাকতো অবৈধভাবে ভারতে প্রবেশকারী ওই বাংলাদেশিরা। বাংলায় ভোটের রেজাল্ট বের হবার সঙ্গে সঙ্গেই ফাঁকা হয়ে গেছে অধিকাংশ ঘর। হাতে গোনা যে কটাই হিন্দু পরিবার সেখানে থাকতো তারা বলছেন ওই বাংলাদেশিদের অত্যাচারিতে তারা রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তাহলেই বুঝুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার পশ্চিমবঙ্গ সহ ভারত সরকার যখন কড়া ব্যবস্থা নেওয়া শুরু করেছে তখন নড়ে চড়ে বসেছে আবার বাংলাদেশ এবং বিজিবি। তারা আবার অভিযোগ করা শুরু করেছে যে বিএসএফ অবৈধভাবে অভিবাসীদের জোর করে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যার জন্য বাংলাদেশেও এখন ওই সীমান্তে তাদের টহল জোরদার করা হয়েছে। এই অবস্থায় সোমবার 8ই জুন থেকে 11ই জুন পর্যন্ত 4 দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিএসএফ এবং বিজিবি। দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে কি চূড়ান্ত কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে? কেন নিজেদের লোকেদের ফিরিয়ে নিতে অস্বীকার করছে বাংলাদেশ? কেনই বা সীমান্ত নিয়ে ভারতের করা সিদ্ধান্তে ছ্যাঁকা লাগছে ওই বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থী সংগঠনগুলোর গায়ে? প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলাদেশে অবস্থিত হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে কট্টরপন্থীরা। বাংলাদেশের তারেক সরকারের ওপরেও কি আস্থা রাখতে পারছেন না সে দেশের সংখ্যালঘুরা? বলবো একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। দিল্লিতে অনুষ্ঠিত ভারত এবং বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ক বৈঠকে ভারতের এজেন্ডা কিন্তু একেবারে পরিষ্কার। এই বৈঠক থেকে বিজিবিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে যে অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রহণ করার ক্ষেত্রে কোনো রকম অজুহাত বরদাস্ত করা হবে না। সীমান্ত সুরক্ষায় কোনো আপোষ করা হবে না বলেও বার্তা দেওয়া হবে বলেই কিন্তু জানা যাচ্ছে। প্রয়োজনে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে ওই বাংলাদেশকেও আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হতে পারে বলেই মনে করা হচ্ছে। মূলত অনুপ্রবেশ রোধ, অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশি নাগরিকদের প্রত্যার্পণ এবং সীমান্তে বিএসএফ জওয়ানদের ওপর হামলার অভিযোগের মতন বিষয়গুলোই কিন্তু এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে চলেছে। বৈঠকে একদিকে যেমন ভারতের তরফে বিএসএফ প্রধান প্রবীণ কুমার থাকছেন, তেমন অন্যদিকে বাংলাদেশের দিক থেকে রয়েছেন বিজেপির প্রধান ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দেখুন, বাংলাদেশ এবং ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার। এর মধ্যে এখনও প্রায় 860 কিলোমিটার এলাকায় কাঁটাতার বেড়া নেই।
আবার প্রায় 176 কিলোমিটার সীমান্ত এমন রয়েছে যা ভৌগোলিক এবং অন্যান্য কারণে ওই কাঁটাতারের বেড়া দেওয়া কার্যত সেখানে অসম্ভব। ফলে সীমান্ত সুরক্ষার প্রশ্নে দুই দেশের সমন্বয় কতটা বাড়ে সেদিকেও কিন্তু নজর থাকবে এই বৈঠকে। তবে এই বৈঠকের ঠিক আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্তে কোনো ধরনের অবৈধ পুশিন বা জোরপূর্বক অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তিনি বিজিবিকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নিতে অসুবিধে কোথায়? কেনই বা নিজের দেশের নাগরিকদের বাংলাদেশ ফিরিয়ে নেবে না? দেখুন, এক্ষেত্রে কূটনৈতিক রাজনৈতিক কারণ তো আছেই, ঠিক তার পাশাপাশি একটি টেকনিক্যাল কারণও রয়েছে। কূটনৈতিক বা রাজনৈতিক কারণটা পরিষ্কার, কোনো দেশই বাড়তি বোঝা নিতে চাইবে না। ফলে যে পরিমাণ অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশ থেকে ভারতে হয়েছে, সেই সংখ্যক মানুষ যদি এখন ওই বাংলাদেশে ফিরে যায়, তবে তাতে ওই বাংলাদেশের ওপর চাপ বাড়বে। এমনিতেই ওই বাংলাদেশের ওপর মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের বাড়তি চাপ রয়েছে। এই চাপ থেকে বাঁচতেই নিজেদের দেশের নাগরিকদের দায় এখন ঝেড়ে ফেলতে চাইছে বাংলাদেশ। অন্যদিকে টেকনিক্যাল একটা কারণ রয়েছে। যারা দীর্ঘদিন আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল, তারা এখন মুখে বলছেন যে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, কিন্তু তাদের কাছে বাংলাদেশের কোনো পরিচয়পত্র নেই। আবার তাদের অনেকের কাছে ভারতেরও কোনো পরিচয়পত্র নেই। অনেকের কাছে পরিচয়পত্র থাকলে তাও ভুয়ো। বাংলায় সদ্য এসআইআর কারণে নাম বাদ চলে গেছে অনেকের। ফলে তারা ভারতের নাগরিকও এখন নয়, এখন বাংলাদেশের নাগরিক হওয়ারও প্রমাণ দিতে পারছে না। আর ঠিক সেই কারণেই যাদের বাংলাদেশ ফেরত পাঠানো হচ্ছে, এখন তাদের ওই বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য পরিচয়পত্র কিন্তু সংগ্রহ করে রাখছে বিএসএফ। কারণ পরবর্তীতে এরাই যদি আবার ভারতে ঢোকার চেষ্টা করে, তবে যেন এদের সহজেই চিহ্নিত করা যায়। দিল্লি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভারতে অবস্থানরত সকল অবৈধ বিদেশি নাগরিককে আমাদের আইন, প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী নিজ দেশে ফেরত পাঠাতে হবে। প্রশ্ন হলো, অবৈধ নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের আইনটি কি? অবৈধ নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রধান আইনি ভিত্তি হলো ফরেনার্স অ্যাক্ট 1946 এবং পাসপোর্ট অ্যাক্ট 1920। পরবর্তীতে প্রণয়ন করা হয়েছে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025, যার মাধ্যমে এই প্রক্রিয়াগুলোকে আরও সুসংগঠিত করা হয়েছে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুদিন আগেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়েছিলেন, বাংলাদেশকে 2860 জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাই করার অনুরোধ করা হয়েছে। ভারত মনে করে তারা বাংলাদেশি নাগরিক এবং ভারতে অবস্থান করছেন, তবে এ বিষয়ে বাংলাদেশের কোনো জবাব মেলেনি বলেও জানিয়েছিলেন তিনি। রণধীর জয়সওয়াল আরও জানিয়েছিলেন যে ভারতে অবস্থানরত সব বিদেশি নাগরিকের মধ্যে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরাও রয়েছেন। যদি তারা অবৈধভাবে এদেশে থাকেন, তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বহিষ্কারের জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তিও রয়েছে। এ ধরনের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বাংলাদেশের কাছে পাঠায়। বাংলাদেশ নাগরিকত্ব যাচাই করার পর বহিষ্কারের প্রক্রিয়া শুরু করা হয়। সুতরাং আইন মেনেই যে এই অনুপ্রবেশকারীদের তাদের দেশে ফেরত পাঠাচ্ছে ভারত, তা কিন্তু পরিষ্কার। কিন্তু বাংলাদেশ এই ধরনের একাধিক অনুরোধের ক্ষেত্রেও আগেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে, এ আর নতুন কি? কিন্তু শুধু বাংলাদেশ সরকার নয়, সীমান্তে ভারতের কঠোর অবস্থানের বিরোধিতা করা শুরু করেছে এখন ওই বাংলাদেশে অবস্থিত কট্টরপন্থী সংগঠনগুলো। এর পেছনে তাদের যে রাজনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে, সে কথা আপনাদের আগেও বলেছি। আগের একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া বাংলাদেশের বেশিরভাগ আসনেই নির্বাচনে জয়লাভ করেছে ওই জামাতে ইসলামী। মূলত কট্টর মৌলবাদ ছড়িয়ে দিয়েই সীমান্তে বিভেদ তৈরি করেই নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে এই দলটি। সেই সঙ্গে রয়েছে আবার সীমান্তে মাদক পাচার থেকে শুরু করে নানান অবৈধ ব্যবসার জাল। ভারত সীমান্ত সিল করলে তাই ওপারের এই অসাধু ব্যবসায়ীরা অসুবিধায় পড়েছে, যার জেরে বাংলাদেশের কট্টরপন্থীরা এখন রীতিমতো হুমকির বাতাবরণ তৈরি করছে বলেই জানা যাচ্ছে।
মূলত ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কারণে ওই বাংলাদেশের অনেক জায়গাতে হিন্দুদের ওপর নেমে আসছে হামলা। বাংলাদেশের হিন্দুরা সে দেশের নাগরিক হওয়া সত্ত্বেও রীতিমতো নিরাপত্তাহীনতা এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হলেও তারেক সরকারের ওপর সেভাবে কিন্তু ভরসা রাখতে পারছেন না ও দেশের হিন্দুরা। কারণ বিএনপি সরকারে থাকলেও বিরোধী আসনে রয়েছেন ওই জামাতরা। উগ্রপন্থী দলগুলোর প্রভাব বৃদ্ধির ফলেই বাংলাদেশের বহু জায়গায় ঘটছে হিন্দুদের ওপর হুমকি এবং সহিংসতার ঘটনা। দেশটি নিজেদের নাগরিকদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ, তা বারবার প্রমাণিত হয়েছে। তবু ভারত কিন্তু এখনও আশাবাদী। দুই দেশের মধ্যে সমন্বয় গড়ে তুলে সমস্যা সমাধানে আগ্রহী দিল্লি। বিএসএফ এবং বিজিবির এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।